সমস্ত সিস্টেমে এবং ভিতরে এরা যারা কাজ করেছে এই প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতিতে কিন্তু শুধুমাত্র 2009 সালে 2-3 বছর আগে থেকে শুরু হয় নাই। এটা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে। আমার কাছে যেটা মনে হয়, এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, অনেকে হয়তো আমরা সেটা ভুলে গেছি। আমাদের 2009 সালের 25-26 এই ঘটনা সংঘটিত হওয়ার পর জাস্ট কিছুদিন 28 মার্চ ইন্ডিয়ার প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী উনি একটি আর্টিকেল লিখেছিলেন। সেই আর্টিকেলটির নাম ছিল দিল্লি ক্যান্ট অ্যাফোর্ড টু লেট ঢাকা স্লিপ অফ ইটস রেডার। মানে চিন্তা করুন কি ভয়ঙ্কর কথা। এরা দেখবেন যে কোনো কাজ করে সাথে সাথে কিন্তু এদের একটা ব্যাকআপ থেকে মিডিয়া একটা নেগেটিভ তৈরি করার জন্য। আর আমাদেরকে কেন যেন একটু কম আইকিউ সম্পন্ন জাতি হিসাবে তারা কনসিডার করে, সাব হিউম্যান লেভেলে কোনো হিউম্যান বিং, মানে এক ধরনের এই ধরনের চিন্তা থেকে এরা কাজ ঘটাবে এবং সাথে সাথে কিছু নেগেটিভ ছড়িয়ে দিবে। আপনারা যদি সেই আর্টিকেলটা পড়েন, এখন সেটা আমি কমিশনকে অনুরোধ করব এটা নিয়ে আপনারাও একটু স্টাডি করবেন, গবেষণা করবেন, একাডেমিশিয়ান যারা আছেন, সাংবাদিক যারা আছেন এই বিষয়টি নিয়ে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। ওই আর্টিকেলে ঘটনা সংঘটিত হয়েছে ফেব্রুয়ারি মাসে 4 দিকে। উনি 28 মার্চে কিভাবে আমাদেরকে নির্দেশ করে এই ঘটনার পেছনে কারা, এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় এদের সমস্ত সাজানো। এটা কিন্তু আপনারা যারা সারা সামরিক বিশেষজ্ঞ আছেন ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এরা কি করে আমাদের, ওরা বলে যে মানে চিলে কান নিয়ে গেছে। দেখেন এদের বৈশিষ্ট্যটা কি। আমরা করি কি কানে হাত না দিয়ে ওই চিলের পেছনে দৌড়ানো শুরু করি। এবং এই কাজটুকু কারা করে, আমাদের দেশের ভিতরেও আছেন যারা এই তাদেরকে সহযোগিতা করে, আর বাইরে থেকে তারা তা আছে। এখন পর্যন্ত এই যে আমরা ঠিকভাবে চিন্তা করতে পারি না, আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমরা বলতে ভয় পাই। আমাদের মানে যে স্বাধীনতার সার্বভৌমত্বের যে কথা আপনারা বলেছেন, এটার এক ধরনের ইন্ডিকেটর আছে। ওরা করেছে কি আমাদের সেই যে বোধটা, স্বাধীনতার সার্বভৌমত্বের যে বোধ বা ফিলিংসটা, এটাকে একটা দিকে মনে হয় এরা স্থির করে ফেলেছে। তা আমাদের শত্রু শুধু একটা দিকে থেকে আসবে। এটা যেন শত্রু যেদিকে আসে এটা হওয়া উচিত ছিল, এটা ঘুরে দাঁড়াবে। শত্রু যেদিকে আসে যেই হোক, সে ইন্ডিয়া হোক, সে পাকিস্তান হোক, সে বার্মা হোক, কিন্তু আমাদের এটাকে একটা জায়গা যেখানে এরা স্থির করে ফেলেছে, যেন একটু ঝংকার করে না, যে হ্রাস করে ফেলছে, সে আমাদের এটা রিভলভ করে না, সেই ফিলিংসটা। এইগুলি করার পরে কিন্তু এরা এই সাহসটা করেছে। এরা জানে, এরা পেছন থেকে কাজ করেছে, এরা জানে আমরা একটা দিকে হঠাৎ করে আমাদের মিডিয়া যেগুলো আছে, এই জন্য এদেরকে বলি সবচেয়ে বড় ডেভিল। আমাদের যারা এখানে আছেন প্লিজ আপনারা মাইন্ড করবেন না, আমি সবাইকে বলছি না, কিন্তু এইটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এই দিকে কিছু এটাকে অ্যাড্রেস না করি, এইটার সমাধান না টানি, তাহলে কিন্তু আবার একই জিনিস রিপিট করবে। আমরা শুধু এই কয়েকজনের বিচার চাই না, পুরো সিস্টেম এটা যেন এমন ভাবে করতে হবে আর এই ধরনের কেউ সাহস না পায়। আর শত্রুকে সেটা হুঙ্কার দিতে হবে। আমরা যে ধরনের মিনমিনে নাসির ভাই যে কথাগুলি বললেন, যে উপদেষ্টারা আছেন বা অন্যান্যরা, আপনারা মনে হয়েছে ওনারা এক ধরনের প্রমোদ ভ্রমণে বা এক ধরনের এসেছেন, কোনো সব কথাগুলি মিনমিনে বলেন। এটা তো আমরা মিশন ফেল হোক সেটাও আমরা চাই না, কিন্তু আমরা চাই কিন্তু আপনারা ঠিকভাবে কাজ করেন। এটা যদি না করেন আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আর মিডিয়া বা সোশ্যাল সমাজ, আমি সবাইকে অনুরোধ করব, এটা ওনাদের পক্ষে সম্ভব না। এমন সিচুয়েশন হয়ে গেছে 15-20 বছরের প্রায় কাছাকাছি, যদি আপনি সেই 111 থেকে শুরু করেন। ওরা সিস্টেমটা এমন ভাবে করে গেছে, আমাদের সেই আপনাদের লিমিটেশন বা কমিশনের লিমিটেশনটা বুঝতে হবে। যদি দরকার পড়ে, সেটা আমি জানি না এটা আইন কভার করে কিনা, যে সবাইকে যে ওইভাবে ধরতে হবে তা না। অনেকটা সিম্বলিক বিচার সবাইকে হয়ে যাবে, এদেরকে জাতি ঘৃণা করবে, কারণ এরা হচ্ছে খুব ভীতু মানুষ, যারা মনে করে যে এই সমস্ত দেশের বিরুদ্ধে যারা এদের সাহস নেই, সৎ সাহস নেই। কাজে যদি আমরা এটা আমি বলবো যে একটা এর জন্য সুবিধার জন্য আমরা এই ঘটনার প্রকৃত বিচার চাই। এখানে 2-1 জন বা উপরে টপ লেভেলে তারা মানে যেটা বড় পানিশমেন্ট সেটা পাবে,
ছোট যারা আছে এই ধরনের হয়তো এক ধরনের অ্যাসুরেন্স দেয়, তাতে হয়তো রাজ সাক্ষীর মধ্যে কেউ যদি বেরিয়ে আসে তাকে হয়তো বিচার লঘু করা হবে বা অন্য কিছু করা হবে। এই ধরনের যদি একটা না দিয়ে যে ওদেরকে কমফোর্ট বা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যদি দরকার পড়ে সেই ধরনের একটা ওদেরকে একটা সুযোগ দেন, তারা রাজসাক্ষী হোক বা অন্য কিছু হোক, কিন্তু যে এটার সাথে আছে ঘটনা সেটা স্বীকার করতে হবে। ওগুলো আমরা যেন এটা রুট কজ অ্যানালাইসিসটা করি, রুট কজ অ্যানালাইসিস করতে হবে এবং কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। সেটা ইন্টেলেকচুয়াল হতে পারে কারেকশনগুলি, এবং যে আমাদের ভিতরে যে গুণমান্যতারা ঢুকিয়ে দিয়েছে, আমরা সত্য বলতে একটা ভয় পাই, সত্য বলতে এটা পক্ষে চলে যায়, আমি ওইভাবে আইডেন্টিফাই হব, এটার জন্য আমরা না করি। আমরা এই ধরনের একটা সাহস নিতে হবে। আরেকটা জিনিস আমি আজকে আপনাদের মাধ্যমে যে আমাদের সরকার প্রধান উপদেষ্টা বা যারা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, অনেক যারা আছেন যারা এই যে কর্নেল হাসিনুর রহমান ভাইয়ের মতো, তারা তো পরীক্ষিত, তাদের আর কি পরীক্ষা দিতে হবে? ওনারা এখনো বাইরে কেন? ওনাদের এই সার্ভিসটা আপনারা নিচ্ছেন না কেন? ওনাকে যদি আমি ওই জায়গায় বসাই, আজকে সারা দেশের ভিতরে দেখেন এক ধরনের ভীতি কিন্তু এখনো রয়ে গেছে, না জানি আবার কারণ সে তো আবার টুক করে দেশে ঢুকতে যাচ্ছে। এখন এইগুলি তো আমাদের প্রোটেকশন দিতে হবে, আপনারা জাতিকে এক ধরনের অ্যাসুরেন্স দিতে হবে। এই কর্নার হাসিনুর ভাই যদি আবার ঢুকে দরকার পড়ে তাকে দুইটা প্রমোশন দিয়ে তাকে আবার সেনাবাহিনীতে সম্পৃক্ত করেন, কর্নেল হাসিনুরের মতো এরকম অনেক আছে। কাজে আমি সরকারের কাছে আমার অনুরোধ জানাচ্ছি, সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদের কারো প্রতি আমাদের ওরকম কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। অনেকে হয়তো ভুল করে ফেলেছেন, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি ভুল করে ফেলেছেন, আবার কামব্যাক। আপনি যদি ঠিকভাবে দেখাতে পারেন, আপনি রাজসাক্ষী হন, এগিয়ে আসুন, কাজে আমরা আরো বড় করে নিব। আর এই ব্যাপারে যারা আছেন, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত, আমার বিশেষ অনুরোধ ওনাদেরকে আবার পুনর্বহাল করেন, তাহলে আমাদের সেনাবাহিনী শক্তিশালী হবে এবং আমাদের যে সেন্স অফ সিকিউরিটি, যে নিরাপত্তাহীনতা বোধ করছি, সেটা থেকে হয়তো সারা জাতি মুক্তি পাবে। আমি আসলে বেশি কথা বলে অনেক কিছু বলতে পারতাম, হয়তো এই কথা বলে আপনাদের সময় নষ্ট করছি না। আমাদের অনেক মেহমান আছেন, ওনাদের কাছ থেকে শুনবো। আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের দিকে তাকাই তাহলে দেখবো মুক্তিযুদ্ধের 9 মাসের মুক্তিযুদ্ধে মাত্র 55 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে, তার ভিতরে কয়েকজন যেটা হলো বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত, এবং আমাদের মুক্তিযুদ্ধে কোনো সেক্টর কমান্ডার নিহত হয়নি। কিন্তু বিডিআরের ঘটনায় একজন মেজর জেনারেল শাকিব, মেজর জেনারেল রফিকুল ইসলাম একটা রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে, এবং অনেকেই মনে করেন এই ঘটনার সাথে বিডিআর হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে। এখন এই যে আমাদের যেটা হলো বিডিআর হত্যাকাণ্ড, আমরা বলছি এটা আমাদের সার্বভৌমত্ব করে একটা বড় আঘাত হবে। এটা কেন করা হলো, এবং এইটা আমরা যদি 2009 সালের 25 বা 26 ফেব্রুয়ারি সূত্রপাত শুধু ওখানেই না, আমাদের যে 1971 সালে মুক্তিযুদ্ধ প্রকৃতিগতভাবে এটা একটা গণযুদ্ধ হলো। এই যুদ্ধের যে মূল নেতৃত্বে ছিল আমাদের সেনাবাহিনী, যার সরকারি জেনারেল উসমান। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সময় দেখলাম যে হঠাৎ করে একটা বাহিনী করা হলো জেনারেল উবারের নেতৃত্বে, যাকে বলা হয় মুজিব বাহিনী, এবং এই মুজিব বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের এবং এই সশস্ত্র বাহিনীর যে কর্তৃত্বকে কিভাবে ছোট করা যায়, মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে ছোট করা যায়, সেই চেষ্টা হলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এই মুজিব বাহিনী তারা কিন্তু এদেশে যুদ্ধ করেনি, অর্থাৎ তথাকথিত তারা যুদ্ধের প্রশিক্ষণ গঠন করার পরে আপনি 1971 সালের অক্টোবর মাসে আমাদের যে প্রবাসী সরকারের সাথে ইন্ডিয়ান সরকারের একটা চুক্তি হয় 7 দফার অক্টোবর মাসে। এই চুক্তিতে কিন্তু তারা বলেছিল যে আমাদের দেশের কোনো সেনাবাহিনী থাকতে পারে না, হ্যাঁ, আমাদের ফরেন পলিসি তারা দেখবে। ইভেন দেন আমাদের প্রশাসনের ভেতর যে সিনিয়র পর্যায়ের লোক, মুক্তিযুদ্ধে যারা সক্রিয় তার বাদে অন্যদেরকে যেটা হলো ওদের যেটা হলো সিভিল সার্ভিসের লোকদেরকে নেওয়া হবে, অর্থাৎ আমাদের দেশের সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না, সব তারা নিয়ন্ত্রণ করবে। যার ধারাবাহিকতা আমরা দেখি যে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের সরকারকে যেটা হলো দুর্বল করার জন্য, ক্ষমতাহীন করার জন্য, এর এই ধারাবাহিকতায় আপনি যদি দেখেন এই যে রক্ষী বাহিনী, এবং এই রক্ষী বাহিনী কি করলো, এদেশে মুক্তিযোদ্ধাদের উপরে এবং বিভিন্ন বিরোধী দলের উপরে নানা ধরনের
অন্যায় অত্যাচার, নানা হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীকে হত্যা করলো, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা কাজ করছে। এবং এরই ধারাবাহিকতায় আপনি যদি দেখেন যে পরে এই যে রক্ষী বাহিনী গঠন, তাদের অত্যাচার নির্যাতন, সেই দুঃশাসনের পরবর্তীতে আমরা দেখি যে সেনাবাহিনী পরবর্তীতে আবার যে তারা 7 নভেম্বরের যে সিপাহী জনতার অভ্যুত্থান, তার মধ্য দিয়ে তারা একটা জায়গায় তার সমহিমায় আবির্ভূত হয়। এবং এরপরে কিন্তু আমরা যেটা আমাদের সেনাবাহিনী যে তার শক্তি যে সঞ্চয় করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা অতন্ত্র প্রহরী হিসাবে, যোদ্ধা হিসাবে, সেই জায়গাটাকে লাগু করার জন্য তারা নানাভাবে নানা ষড়যন্ত্র, নানা চক্রান্ত মধ্যে তারা লিপ্ত হয়। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো তারা আমাদের সশস্ত্র বাহিনী এবং বিডিআরের সম্পর্কটাকে তারা আইডেন্টিফাই করেন যে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, বিশেষ করে সার্বভৌমত্বকে রক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। কাজে বিডিআর এবং সেনাবাহিনীর মধ্যে একটা দূরত্ব তৈরি করতে হবে, যাতে যাতে আমাদের সীমান্ত আমরা সঠিকভাবে রক্ষা না করতে পারি। এবং এই দূরত্বের তৈরির প্রক্রিয়া হিসেবে তারা নানা ঘটনা ঘটাতে থাকে। তার ধারাবাহিকতা আমরা দেখি পাদুয়া অভিযানের কথা, আমাদের রৌমারি যুদ্ধের কথা, যে যখন তারা আমাদের যে হলো ওই রৌমারি ওটা দখলের জন্য তারা বড় ধরনের একটা আগ্রাসন চালিয়েছিল। যেই আগ্রাসন আমাদের বিডিআরের জওয়ানরা, বিডিআরের সৈনিকরা এবং আমাদের সশস্ত্র বাহিনী তারা সম্মিলিতভাবে এই আগ্রাসন তারা প্রতিহত করে। যেখানে যদিও বলা হয় যে 16 জন ভারতীয় কর্মকর্তা মারা গেছিল, কিন্তু যেটা অন্য সূত্র মতে যেটা ওই রৌমারি যুদ্ধে প্রায় 400 ভারতীয় সৈনিক এবং বিএসএফ মিলে নিহত হয়েছিল এবং সেখানে ব্লাড ক্যাটসের অংশগ্রহণ। এবং আমাদের এই যে সেনাবাহিনী এবং আমাদের বিডিআরের সামরিকতা, এই জায়গা তাদেরকে ক্ষিপ্ত করে দিল এবং চারই ধারাবাহিকতায় তারা পরবর্তীতে পরিকল্পনা করে যে কিভাবে আমাদের সেনাবাহিনীকে নির্মূল করা যায়, আমাদের বিডিআরের সাথে সেনাবাহিনীর কিভাবে দূরত্ব তৈরি করা যায়। এবং যে কারণে আপনি দেখেন যে বাংলাদেশের চৌকস সব সেনা কর্মকর্তাকে সেই 25 ফেব্রুয়ারি মাসের 2009 নানা কায়দা করে তাদেরকে এক জায়গায় আনা হয়। এবং এখানে যে হত্যা, শুধু যদি আপনি বলেন শুধু হত্যা না, নির্মমতম নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আপনি যদি ওই দিন দেখেন, যেটা মিডিয়ার প্রচারণাও দেখবেন, ওই দিন কোনো মিডিয়া যেটা দেখানো যে এই পিলখানার ভিতরে ঢুকে এবং ঢুকে সেখান থেকে তারা যেটা হলো এইটাকে মানে বিডিআরের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা করা শুরু করলো যে এখানে অপারেশন ডালবাদ হয়েছে, এর ভিতরে দুর্নীতি হয়েছে, নানা অনিয়ম আছে। অর্থাৎ এখানে উস্কানিদাতা হিসাবে তারা ভূমিকা পালন করছে। কিন্তু তাদেরকে তদন্তের আওতায়, বিচারের আওতায় আনা হয়নি বিডিআর মধ্যে। আবার যেটা হলো একটা, আপনি যদি বিদ্রোহ ধরেন, একটা সুশৃঙ্খল বাহিনীর ভিতরে যদি বিদ্রোহ হয়, সেটা দমন করার জন্য তখন কি দরকার? সামরিক অভিযান দরকার, সঠিক অভিযান দরকার। সেটা কিন্তু আমাদের এখানে হয়নি। আমাদের সেনাবাহিনী ট্যাঙ্ককে তাদেরকে থামিয়ে দেওয়া হলো, র্যাবকে থামিয়ে দেওয়া হলো, হ্যাঁ, যারা কমান্ডো সিলেট থেকে যে কমান্ডোরা আসছিল তাদেরকে থামিয়ে দেওয়া হলো, বললো যে না, এখানে কোনো অভিযানের দরকার নেই। এটা যে করলো কার বুদ্ধিতে করলো? এবং আমাদের তৎকালীন যেটা হলো প্রধানমন্ত্রী, যেটা হলো যে বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি নিজেই তার সিদ্ধান্তে এবং যেটা হলো তার সেই সময়কার সামরিক সচিব ছিলেন যেটা হলো মেজর জেনারেল তারিক সিদ্দিকী, তাদের ভূমিকায় এবং তখনকার সেনা প্রধান তাদের যে ভূমিকা যে এখানে বিদ্রোহ বা বলেন যাই বলেন, এই হত্যাকাণ্ড দমন করা যাবে। এবং এই যে রাজনৈতিক মানে সামরিক সমস্যা পলিটিক্যালি সলভ করতে গেল তারা, এবং এইটা করতে গিয়ে একটা নানাভাবে সময় করে করা। অন্যদিকে তার দলে আওয়ামী লীগের দলীয় যেটা হলো এলাকার লোকজন যারা, তারা দেখা গেল যে বিডিআরদের সমর্থনে মিছিল, বিডিআরদের এখানে যারা হত্যাকারী তাদেরকে পালিয়ে যাওয়ার তাপসের মতো লোকজন। এবং এই ঘটনার আগে তাদের সাথে কিন্তু যোগাযোগ হয়েছে। আওয়ামী লীগের যেটা হলো সেই নানক বলেন, তাপস বলেন, শেখ সেলিম বলেন, তাদের সাথে কিন্তু এদের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অনেকের মিটিং হচ্ছে, নানা ধরনের মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে এই ঘটনার যে ঘটনা হবে তাদেরকেও বিচারের মধ্যে আনা হবে না। উল্টো যেটা হলো, যে সমস্ত সেনা কর্মকর্তা এই ঘটনার বিচারের দাবিতে সোচ্চার কথা বলেছেন তাদেরকে চাকরিচ্যুত, আর যাদের ভূমিকা রহস্যজনক ছিল তাদেরকে নানাভাবে
পুরস্কৃত করা। আজকে আমাদের এখানে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ করিম সাহেব আছেন, আমি জানি যেটা হলো ওই সময় যেটা হলো উনি যারা ফেডারেলদের মধ্যে উনি একজন ছিলেন, কিন্তু ফলাফল কি হলো, উনি একজন লেফটেন্যান্ট জেনারেল তখন এনডিসি কমান্ডেন্ট, ওনার পরবর্তী সেনাপ্রধান হওয়ার কথা, ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে। এরকম অনেক কর্মকর্তাকে চিহ্নিত করে ওই সময় যারা প্রতিবাদ করেছিল তাদেরকে আয়না করে নেওয়া হলো, নানাভাবে গুম করা হলো, নানা অত্যাচার, চাকরি। অর্থাৎ এই পুরো ঘটনাটা পরিকল্পিত, এবং এই পরিকল্পিত ঘটনা আমি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমি যেটা বলছি, সেই জায়গা থেকে এটা প্রমাণিত যে এটা শুধু আমাদের দেশের ক্ষোভ বিক্ষোভের ঘটনা না, এটা একটা বাইরের শক্তি, একটা আমাদের প্রতিবেশীদের একটা দীর্ঘদিনের পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে আমাদের সাবেক সরকারের মাধ্যমে, এবং তারা তাদের ক্ষমতায় থাকার জন্য এই তারা সহযোগিতা করেছে এই পুরো নির্দেশনা বাস্তবায়নের জন্য, যার কারণে ইন্টারন্যাশনাল শুধু বাংলাদেশে না, বাইরেও এখন বলা হয়। কিছুদিন আগে একটা অস্ট্রেলিয়ান মিডিয়াতে দেখলাম যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা ব্রেক করেছে বাংলাদেশে, যে কারণেই যেটা হলো এত বড় একটা বড় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হল। শুধু শেখ হাসিনা, তার দলের যে প্রথম সারির যত নেতা আছে, জেলা পর্যায়ের যত নেতা আছে, উপজেলা পর্যায়ের নেতারাও দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এরপরও ভারত এটাকে বলছে যে এখানে যেটা একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার, অথচ যে নির্বাচনে 2014 সালে দেখা যাচ্ছে 153 জন বিনা কোনো নির্বাচনের প্রক্রিয়া ছাড়াই তারা নির্বাচিত হয়ে গেছে। কাজে এটা থেকে পরিষ্কার যে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার, যে আমাদের সার্বভৌমত্বকে শেষ করার যে প্রক্রিয়া আছে, যে এইটা যেটা হলো সেই প্রক্রিয়াটা অনেকটা এই 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান তার মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে। সেই কারণে তারা বিপর্যয় হয়ে গেছে। তারা চায় বাংলাদেশকে আবার সিকিমের মতো বা ওইভাবে একটা গড় রাখতে করতে। এই কারণে আমরা শেখ হাসিনার শাসন আমলে দেখেছি আমরা কোন দেশের সাথে সামরিক চুক্তি করব, কোন দেশ থেকে যেটা আমরা যেটা নেভির যুদ্ধজাহাজ কিনবো, কোন দেশ থেকে বিমান বাহিনীর যুদ্ধ বিমান কিনবো, তা ওনরাই ডিসাইড করবে, তাই না? আমরা যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করবো, কিন্তু তার যেটা তাদের পার্টনার থাকবে। আমরা বিদ্যুৎ বিমান কিনবো, কিন্তু সাপ্লাইয়ার তাদের যেটা ওখান থেকে মেনটেন্যান্স করতে হবে। এইভাবে আমাদেরকে দেশকে একটা পঙ্গুত্ব জায়গায় নিয়ে গেছিল, যার প্রেক্ষিতে আমরা যদি রোহিঙ্গার ঘটনা দেখি, সেখানেও আমরা দেখছি যে রোহিঙ্গা ইস্যু আমাদের সার্বভৌমত্বের জন্য একটা বড় হুমকি। কিন্তু যখন মায়ানমারের বিরুদ্ধে আমরা যখন শক্ত অবস্থান নেওয়ার কথা, আন্তর্জাতিক সম্প্রদায় যখন আমাদের পক্ষে সবাই এক হয়ে দাঁড়ালো, তখন ওনারা বললো যে ভারতীয় পরামর্শে ওনারা বললো যে না, মায়ানমারের সাথে বহুপাক্ষিক কোনো আলোচনা দরকার নাই, আমরা দ্বিপাক্ষিকভাবে সমস্যার সমাধান করবো। যার কারণে আজকে আমরা দেখছি যে 10 লাখের উপরে রোহিঙ্গা আমাদের দেশে এখনো রয়ে গেছে, এবং এখানে জঙ্গিবাদ থেকে শুরু করে নানা সমস্যা তৈরি কি হচ্ছে। ওদিকে আবার আরকান আর্মির মতো একটা আর্মি তৈরি হয়ে তারা যেটা পুরো রাখাইন তাদের দখলে নিয়ে গেছে, এবং সেখান থেকে আজকে রোহিঙ্গারা যেটা এখন রোহিঙ্গা আরকান আর্মি তারা একটা যুদ্ধ জায়গায় চলে গেছে। এখন এদেরকে আমরা কবে ফেরত পাঠাতে পারবো তার কোনো সম্ভাবনা নেই। সে কারণেই আমি যেটা বলতে চাই যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং এর শত্রুদেরকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনা খুবই জরুরি। সেজন্যই এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি হয়েছে, আমরা দাবি করবো এই তদন্ত কমিটি সঠিকভাবে সমস্ত ভিকটিম পরিবার এর সাথে জড়িত সকলের সাথে আলাপ আলোচনা করে তাদের সাক্ষ্য নিয়ে যে সমস্ত সাক্ষ্য বিনষ্ট করা হয়েছে সেগুলোও উদ্ধারের চেষ্টা করে, এবং এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সামনের পথ আগাবে, এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদেরকে সম্মান, মর্যাদা এবং পুনর্বাসন করে এইগুলো আমার কথা। সালাম, আসসালামু আলাইকুম। আমি খুব গর্বিত যে আমি একজন বিডিআরের কমান্ডিং অফিসার ছিলাম। 2টা ব্যাটালিয়নের আমি কমান্ডিং অফিসার ছিলাম। আমি সেনাবাহিনীতে আসার পর থেকেই, অর্থাৎ আমি কমিশন পাই হিট রাখছে খাগড়াছড়ির মতো জায়গায় 1984 সালে, অর্থাৎ সেনাবাহিনীতে আমি জন্ম হই যুদ্ধের ময়দানে, তখন খুব উত্তপ্ত ছিল খাগড়াছড়ি। আমি বরাবরই ছিলাম যুদ্ধবাজ অফিসার। তারপরে যখন আমি বিডিআরে অধিনায়ক হিসেবে পোস্টিং হয়, বিডিআরের সাফল্য, সাহসিকতা আমি কোনো কমতি দেখি নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে যুদ্ধ করতাম, সুতরাং আমার কাছে আমি তৃপ্তির চরম মাত্রান পেয়েছি। এই বিডিআর কতটা সাফল্য বাহিনী তা আমরা 71-এ দেখেছি। বীরশ্রেষ্ঠ আছে আমাদের রৌমারী পাদুয়ার যুদ্ধ দেখেছি,
তারপরে আপনার বহু ঘটনা আছে, রামগড় ওই এলাকায় অনেক যুদ্ধ ছিল বিডিআরের। এটা বিশাল বাহিনী, এর সাহসিকতা বা গুণগত মান সেনাবাহিনীর পদাতিক বাহিনীর সমকক্ষ। আমরা একসাথে একইভাবে মূল্যায়ন করি। আমি নিজে বিডিআরের রাইফেল পদকপ্রাপ্ত অফিসার, সুতরাং আমি জানি এর সাহসিকতা এবং গুণগত মান কতখানি উন্নত মানের। একে দুর্বল করতে হবে। আমরা সেনাবাহিনী বাড়াইতে গেলে আমাদের গরিব রাষ্ট্রের জন্য অনেক প্রতিবন্ধকতা করতে হয়। বিডিআর বাড়াইতে গেলে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করতে গেলে তেমন একটা বাধা হয় না। তো বিডিআরকে যদি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না থাকে, সিভিল প্রশাসনের বিএসএফ এর মতো যদি বেসামরিক লোকের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে বিডিআরটাকে ভারতের আতঙ্ক একটু কমে। আর এই বিডিআরের যে হত্যাকাণ্ড যেটা ঘটে, এটাকে বিদ্রোহ বলে চালায় এই সরকার। এই যে ঘটনাটা ঘটে, এটা কিন্তু 9 সালে ক্ষমতা আসা পরের না, বেশ আগের পরিকল্পনা অংশ। এই পরিকল্পনা অংশ হিসেবে ছিল 1/11, তারপরে 8 সালের নির্বাচন, তারপরে এই ঘটনা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কারা? সেনাবাহিনীর অফিসার এবং ভাবিরা ক্ষতিগ্রস্ত। আমার 2 জন সুবেদার, একজন হলো গভর্নর মল্লিক, আরেকজন হলো নুরুল ইসলাম সাহেব। এই 2 জনকে আমি সর্বাধিক সংখ্যক যে এসিআর বলে আউটস্ট্যান্ডিং এসিআর দিয়েছিলাম 2 বার। এই 2 জনে একজন সেনাবাহিনীর সদস্য অফিসারের সাথে থাকায় মারা গেছে নুরুল ইসলাম সাহেব, আর একজন গভর্নর মল্লিক, উনি জেলখানায়। এখন এই যে যারাই অপরাধী করেছে, মূল অপরাধী রাজনীতিবিদরা পরিকল্পনা করছেন, টাকা দিয়ে সাহায্য করছেন, সব কিছু ওনারা করছেন, বিদেশি লোকরা ছিলেন। এই সব কিন্তু সরকার পক্ষ। যারা আমাদের মারা গেছে তারাও সরকার পক্ষ, যারা এই অনৈতিক কর্মকাণ্ড করছেন তারাও সরকার পক্ষ। মিডিয়া মনীষার ভূমিকা, জয় মামনের ভূমিকা খুবই দুঃখজনক। তারপর বিচার ব্যবস্থা, গোয়েন্দা, তদন্ত সব সরকার পক্ষ। তো এর কোনো বিচারই হয়নি, সরকার নিজেই জড়িত। এখন আমাদের আবু সাইদের স্বাধীনতার দেশ, আমরা গর্বিত। এইখানে আমরা নতুন কমিশন পেয়েছি। এই কমিশনে আমরা আমাদের আশা রাখি সকল জিনিস পরিষ্কার হবে, লুকোচুরির কোনো অবকাশ থাকবে না। আমার মনে হয় বিডিআর আমাদের রক্তক্ষরণের মূল জায়গা সেনাবাহিনীর। এখান থেকে অনেক কিছু ঘটে গেছে। আমি 2 বার গুম হয়েছি। 11 সাল থেকে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত মোটামুটি জিম্মি। আয়নাগরে ছিলাম, পরিবেশ জেলখানায় ছিলাম। জেলখানায় পরিচয় হয় আমার বিডিআর সব সদস্য। ওখানে তো আর রাগ ডাকার কিছু নাই, ওখানে কমান্ডিং অফিসার না, অনেক কিছু করছে। এই ছাই রঙের গাড়ির কথা এক ভাই বলে গেলেন, সত্য। ছাই রঙের গাড়ির কথা সেদিন আমাকে বলছে, স্যার আমি নিজেই তো গুলিতে আহত। অর্থাৎ বিডিআরের ভাবে ঢালাও চাপানো, দোষ চাপানো হবে না। এর বহিঃশত্রু ছিল, আমাদের 2 জন অফিসার জড়িত ছিল। আমরা চাই সকল জিনিস পরিষ্কার করতে হবে, অফিসার হোক আর সেটাই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। সত্য প্রকাশ করতে হবে জনগণের কাছে। এখানে অনেক নিরীহ লোককে দেওয়া হয়েছে। আমি গভর্নরকে জিজ্ঞেস করলাম, তুমি তো আমার এনএসএ ছিলা, এই আকাম কেমন করলো তুমি? গভর্নর বললে, স্যার আপনি কি মনে হয় আমি করছি? আমি সেটা বিশ্বাস করি। অনেকে অতি উৎসাহে, অনেকে না বুঝে। আর মন্ত্রী এমপি জড়াই গেলে তো আর কিছু করার থাকে না। তো মন্ত্রী এমপি শেখ হাসিনা নিজে জড়াই গেছেন। শেখ হাসিনা তো আমাদের শাসক ছিলেন না, উনি ভারতের শাসক। ভারতের গভর্নর আমাদের শাসন করছেন। ওনার কাছে সার্বভৌমত্বের কোনো মূল্য নাই, ভারতের সার্বভৌমত্ব দেখছেন। আমার দুর্ভাগ্য যে অনৈতিক একটা মহিলা আমাদেরকে এতদিনই শাসন করছেন। সেইখানে মিডিয়ার সৈনিকরা যা মিডিয়ার জেলখানে আমাকে বলছেন তা খুবই রোমাঞ্চপূর্ণ। এত তথ্য আমাকে যখন বলতেছে, আমি বললাম যে ভাই আমারে বলো না, আমি তো বিএনপি করি না, পিন্টু ভাইরে বলো। পিন্টু ভাইকে বলার পর পিন্টু ভাই মারা গেল। আর এটি বাস্তব। আমার মনে করি সত্য প্রকাশিত হবে। এই কমিশন জেলে যে
সৎ উদ্দেশ্যে যারা বন্দী আছে তাদের থেকে রাজসাক্ষীর মতো করে, এটা আমাদের দেশ, আমাদের মতো করে আমরা করবো বিচার ব্যবস্থা। সমস্যাটা কি? আমি দরকার 50 জনকে মাফ করে দিব, 100 জনকে মাফ করে দিব, অনেক তো দণ্ড হয়েছে, কিন্তু সত্য আমরা জানতে চাই, সত্যতা আসুক। আমরা আওয়ামী লীগকে ভালো করে চিনবো। এটা অভিশপ্ত লীগ, অভিশপ্ত লীগ জন্ম থেকে এরকম। একটা সেনাবাহিনী ধ্বংস করছে, ভারতের সাথে মহব্বত, স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা এমনটা চাই না। আমাদের নতুন প্রজন্ম ভালো করে জানে কে আমাদের শত্রু। আমাদের অনেকে হয়তো বুদ্ধিজীবী রাজনীতিবিদরা ভারতকে তোষামোদী করেন, আমাদের এই প্রজন্ম এটা মেনে নেবে না। আমরা চাই ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। আমরা নিজের পয়সায় খাই, কারো দানে আমরা চলি না। আমাদের আছে দক্ষ শ্রমিক, দক্ষ সেনাবাহিনী, দক্ষ বিডিআর। আমরা আজ থেকে কখনো বিজেপি বলবো না, বিডিআরই বলবো। বিডিআর ছিল ইস্ট পাকিস্তান রাইফেল, এই রাইফেলটা আমি ধরে রাখবো। আমরা কমিশনের কাছে প্রথম অনুরোধ, আপনারা শুরু করেন বিডিআর নাম দিয়ে, বিজেপি নাম না। আমি নিজের কর্নেল হাসিন, আমি 3টা খেতাবে ভূষিত, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার। আমি বেসিক্যালি যুদ্ধবাজ অফিসার। আমি নিজে সার্টিফাই করতেছি বিডিআর কত শক্তিশালী বাহিনী। এটা আপনারা হয়তো নিজেরা বুঝবেন না, আমি জানি। আমি মনে করি আমাদের সকল বিষয় কাভার আপ হয়েছে, তো তথ্যের জন্য আমরা সবার তথ্য নিব, বাট আমি মনে করি মূল তথ্য পাওয়া যাবে জেলখানায়। আমরা আশ্রয় নেই, অনেকদিন হয়েছে। এটা আমাদের ভুল বুঝাবুঝি। রাষ্ট্রের নায়ক যদি অসৎ হয়, শেখ হাসিনা যদি জড়িত থাকে, আমি সাধারণ নিয়ম মাফ করতেই পারি, বাট মূল জিনিস হচ্ছে আমার দরকার। আমরা ভারতকে ভালো করে চিনি, কত বড় শত্রু, কত বড় জানি। আমরা আমাদের বুদ্ধিজীবীরা কারণ ছাড়া আমাদের ভয় দেখান, ভারত এই আক্রমণ করে, সে আক্রমণ করবেন। আমি বলি ভারত আক্রমণ করবে না, ভারত হাত ঢুকাবে, হাত কেটে দিব। যেতে পারবো না ইনশাআল্লাহ, কাবাব বানিয়ে খেয়ে ফেলবো। ভারত নিয়ে ভাবার কিছু নাই, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা এক জাতির এক দেশ, 2% আমাদের অন্য জাতি, বাট আমাদের অলংকার, গর্ব। আমরা সবাইকে নিয়ে সংগঠিত। আমরা ভারতকে চিনতে পারছি এই আন্দোলনের মাধ্যমে। আমরা শেখ হাসিনাকে হারাই নাই, ভারতকে হারিয়েছি। এটা গর্বের জায়গা, গর্বটা ধরে রাখি। আমরা সকল জিনিস টুকুচুরি কিছু নাই, আমি দোষ করে প্রকাশিত হবে। সুতরাং সেনাপ্রধানকে বলবো আগে আসবেন, গর্বের সামনে গর্বের জায়গায় নেবেন। বর্তমান বিজেপি যে ভুল ত্রুটি করে থাকে এই আন্দোলনে, সকল কিছু আমরা আইনের মাধ্যমে নিষ্পত্তি করব। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, গর্বের বাংলাদেশ দেখতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই। ভারতের আধিপত্য মুক্ত থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি এমন রাজনীতি চাই না ভারতকে তোষামোদী করে চলবে, হোক সে বিএনপি, বাট কোনো ছাড় নাই। ভারতকে বাদ দিয়ে আপনার রাজনীতি করতে হবে। আর আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে বিচারের পর, এর আগে না। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ, অনুষ্ঠানের আয়োজক, সার্বভৌম আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের শিক্ষার্থীরা, সঞ্চালক এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার নিজের শরীর ভালো নেই, বাইরে কম বেরোই, সভা সমিতিতে তেমন একটা যাওয়া হয় না, তবু এই আলোচনায় আসতে ইচ্ছে হলো। তার কারণ আলোচনার বিষয়বস্তু। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশ সেরা 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন মানুষকে নৃশংস ও বৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। আমাদের 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এত উচ্চপদস্থ দক্ষ অফিসার নিহত হননি। সেনাবাহিনীর এত বড় ক্ষতি এর আগে বাংলাদেশে আর কখনো হয়নি। কেবল তাই নয়, নিহত, আহত ও জিম্মি করা সেনা অফিসারদের পরিবার পরিজনেরাও সেদিন অকথিত নির্যাতন, সব ধরনের হেনস্থা এবং অসম্মানের শিকার হয়েছে। তারা এরপর থেকে অনবরত কাঁদছেন,
আর্তনাদ করছেন, চিৎকার করছেন, কিন্তু এতদিনেও কোনো ন্যায় বিচার পান না। দেশে, রাষ্ট্রে, জাতির এত বড় ক্ষয়ক্ষতি, বিপর্যয়, অসম্মান সত্ত্বেও ঘটনার কোনো কুল কিনারা করা হয়নি, সঠিক তদন্ত হয়নি, প্রকৃত রহস্য উন্মোচিত করতে দেওয়া হয়নি, ন্যায় বিচারকে প্রহসনে পরিণত করা হয়েছে, ক্ষমতার মসনদে বসে অপরাধীদের পালিয়ে যেতে দেওয়া হয়েছে, আড়াল করা হয়েছে। এই দেশে রাষ্ট্র ক্ষমতার রক্তক্ষয়ী একটি পট পরিবর্তনকে পারিবারিক হত্যাকাণ্ড বা বিপর্যয় হিসেবে দেখিয়ে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া বীর মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু একই ধরনের ভিকটিম আর সকল পরিবারে ন্যায় বিচার পাবার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। পিলখানার স্বজন হারানো পরিবারগুলোর জন্য লিখে দেওয়া হয়েছে বিচার না পাবার সেই নিষ্ঠুর ভাগ্যলিপি। পিলখানার সেই নরমেধ যজ্ঞ কেবল ব্যক্তিগত বা পারিবারিক ক্ষয়ক্ষতির খতিয়ান নয়, ওই ঘটনা আমাদের জাতীয় শোকের মহাক্ষতি, শোচনীয় বিপর্যয়। সুপরিকল্পিত ওই হত্যালীলা আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কফিনে ঠুকে দিয়েছে এক মস্ত পেরে। এই সত্যটা আমি গোড়া থেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করি, আর সেই অন্তর্গত বিশ্বাসের কথাটি আজকের আলোচনার বিষয়বস্তু হওয়ার কারণে আমি সব প্রতিবন্ধকতা ঠেলে এসেছি আজকে এই সভায়। এসেছি এখানে আপনাদের সকলের সঙ্গে একাত্ম হতে। আরেকটা কথাও এর সাথে বলা দরকার, এই সভায় আসবার জন্য আমাকে নিমন্ত্রণ করেছিলেন ফজলুস সাত্তার। তিনি কেবল আপনাদের প্রিয়জন নন, ফজলু আমারও খুব প্রিয় সহকর্মীদের একজন। যাদের স্মৃতি একটু সবল তারা মনে করতে পারবেন শফিক রেহমানের প্রবল জনপ্রিয় সাপ্তাহিক যায় যায় দিনের একটি নিয়মিত লেখা ছিল প্রেস নোট। ওই লেখায় ফজলু দলবাজ মিডিয়াগুলোর অপসাংবাদিকতা ও অসঙ্গতিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন। শুধু প্রেস নোট নয়, আরো অনেক স্মৃতি ও ঘটনা নিয়ে ফজলু আমার চৈতন্যে বিশিষ্ট স্থান অধিকার করে আছে। সেই ফজলুর আহ্বানে সাড়া না দিয়ে কি পারা যায়? এখানে আসার পর আমার সাবেক সম্পাদক শফিক রহমান, এক সময়কার সুপরিচিত মেধাবী সেনানায়ক আমিনুল করিম সহ আরো অনেক যশস্বী ব্যক্তিকে দেখে আমি বেশ খানিকটা ভড়কেই গিয়েছি। মনে মনে ভাবছি, এখানে তো আমার অবস্থান অনেকটা হংস মধ্যে বক যথার মতো। জীবিকা অর্জনের জন্য সাংবাদিকতা ছাড়া আর কোনো কৌশল জীবনে শিখতে পারিনি। বিশ্ববিশ্রুত এক সেরা পণ্ডিত এই সাংবাদিকতাকে হাফ এডুকেটেড লোকদের প্রফেশন বলে তিলক লাগিয়ে দিয়েছে। তেমন একজন আধা শিক্ষিত লোক হিসেবে আমি এই মহারথীদের সামনে কি বলব? তাই সিদ্ধান্ত নিয়েছি আমি মূলত গুণীজনের ভাষণ শুনবো, বলবো যৎসামান্য। সেটাই আমার জন্য নিরাপদ হবে। তাতে আমার জ্ঞান গম্ভীর যে গণ্য সেটাও কম ধরা পড়বে। তাছাড়া আমাদের দেশের জ্ঞানী লোকরাও এই বলে পরামর্শ দিয়েছেন যে মানুষের শোনার জন্য দুটি করে কান, দেখার জন্য দুটি করে চোখ দেওয়া হয়েছে, কিন্তু বলবার জন্য মুখ দেওয়া হয়েছে মাত্র একটা করে। কাজেই বেশি বেশি শুনতে এবং দেখতে হবে, কিন্তু বলতে হবে তুলনামূলকভাবে অনেক কম। আর বক্তা হিসেবেও আমি খুবই কম। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আমিও কম বক্তার দলে। তাই নিশ্চিত থাকুন
কমই বলবো, খুব একটা ধৈর্যচ্যুতি ঘটাবো না আপনারা। আমি পিলখানা হত্যাযজ্ঞের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা নির্যাতিত, আহত, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর সহানুভূতি। সেই শহীদ ও নির্যাতিতদের কথা আজ অবাধে বলা যাচ্ছে, ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হওয়া যাচ্ছে যে পরিবর্তনের কারণে, সেই বৈপ্লবিক পরিবর্তন যাদের তাজা রক্তে এসেছে তাদের প্রতি প্রাণ ভরা ভালোবাসা। যারা আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং ঝুঁকি নিয়ে লড়ে 24-এর বিজয় ছিনিয়ে এনেছেন, ভালোবাসা তাদের জন্য। আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিই। অনেক বিপত্তি ও রহস্যের পর্দা সরিয়ে তারা পিলখানা ম্যাসাকার তদন্তে জেনারেল আলম ও ফজলুর রহমানের মতো উপযুক্ত একজন মানুষের নেতৃত্বে কমিশন গড়ে দিয়েছেন। এতে দেশবাসী নতুন করে আশায় উজ্জীবিত হয়েছে। পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে সার্বভৌমত্বকে যুক্ত করে যেহেতু আজকের আলোচনা, তাই আমি মনে করতে চাই একজন সৈনিক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের কথা। তিনি তার কর্মসূচি হিসেবে যে 19 দফা ঘোষণা করেছিলেন তা এক তাৎপর্যমণ্ডিত ঐতিহাসিক তাৎপর্য অর্জন করেছে। সেই কর্মসূচি মালার 1 নম্বর দফাতে তিনি যে জাতীয় কর্তব্য নির্ধারণ করেছিলেন সেটা হচ্ছে সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এই যে প্রধান করণীয়টি নির্ধারণ করেছিলেন তার কারণ, তার কণ্ঠে প্রথম উচ্চারিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। পাকিস্তানি হানাদার বাহিনীর নিরস্ত্র দেশবাসীর উপর মারণ যজ্ঞ শুরু করলে তিনি উই রিভল্ট বলে বিদ্রোহ করেছিলেন। তারপর স্বদেশী সৈনিকদের সমাবেশে এবং বেতারে ইথারে ছড়িয়ে দিয়েছিলেন স্বাধীনতার বাণী। তারপর সেই স্বাধীনতা অর্জনের জন্য তিনি নিজে সশস্ত্র লড়াইতে নেমেছিলেন। অনেক ত্যাগ ও প্রাণদানে 1971 সালের অন্তিম লগ্নে সেই স্বাধীনতা এলেও তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আমরা অর্জন করতে পারিনি। এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 1975 সালের 7ই নভেম্বর সৈনিক জনতার মেলবন্ধনের মধ্য দিয়ে সাধিত এক ঐতিহাসিক বিপ্লব পর্যন্ত। সে বিপ্লবেও কেন্দ্রীয় চরিত্র ছিলেন জিয়াউর রহমান। আমাদের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জনের ইতিহাসের শিক্ষাই হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন ও রক্ষা করতে হবে সৈনিক জনতার মিতালির মধ্য দিয়ে। আমাদের দুশ্মনেরা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুরা এই সত্যটা খুব ভালো করে জানে, আর জানে বলে এই মৈত্রীকে ভাঙাই তাদের অহর্নিশ চেষ্টা। এই মৈত্রী ভাঙতে পারলে, বিভাজন আনতে পারলে তারা মোক্ষম আঘাতটা হানতে পারে। মানুষ যখনই দেশের সশস্ত্র বাহিনীর প্রতি বিরূপ হয়েছে, সশস্ত্র বাহিনী যখন জনগণের বিরাট ভাজন হয়েছে, তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে, তখনই এসেছে চরম আঘাত। এ থেকে পিলখানা ম্যাসাকারকেও আলাদা করে দেখার উপায় নেই। আপনাদের মনে থাকবার কথা, সেনাপতি মঈনুল আহমেদ যখন ছদ্মবেশী সেনাপতি রাজ কায়েম করে তার স্বেচ্ছাচারিতায় জাতীয় সশস্ত্র বাহিনীকে জনগণের বিরাট ভাজন করে তুলেছিলেন, এবং যখন পশ্চিম মুলুক থেকে সড়ক ঘটক বা 6 ঘোড়া উপহার এনে ফুলের দাপটে চারদিক ধুলায় অন্ধকার করে দিয়ে সেই সৃষ্ট কুচ্ছটিকার আবহে